সো হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আবারও চলে এসেছি তোমাদের ক্লাস 10 অর্থাৎ দশম শ্রেণীর একটা উপপাদ্যের ধামাকাদার ভিডিও নিয়ে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তোমরা যারা যারা 2026 সালে মাধ্যমিক দিতে যাচ্ছ তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং উপপাদ্য। আমি এটুকু তোমাদের বলতে পারি যে মাধ্যমিকে অর্থাৎ 2026 সালে যে ফেব্রুয়ারি মাসে তোমাদের মাধ্যমিক যারা যারা দিতে বসছো তাদের জন্য 99.99% আমি বলবো যে এই উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট। দেখো পেছনে আমি বোর্ডে লিখেছি কিছু উপপাদ্য। প্রথমেই আমি যে উপপাদ্যটা বলি, উপপাদ্য 33, যেটা একদম প্রথম চ্যাপ্টার উপপাদ্যের বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। সেখানে হচ্ছে উপপাদ্য 33, পেজ নাম্বার 60, অর্থাৎ 60 পেজে দেখবে নিচের দিকে একটা উপপাদ্য আছে, উপপাদ্য 33। সেই উপপাদ্যটা আমার মনে হয়েছে কিছুটা না হলে ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে উপপাদ্য 34, যেটা তো আমি বলবো খুবই খুবই ইম্পর্টেন্ট। উপপাদ্য 34 হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের দ্বিগুণ, যেটা এর আগের বছর ইম্পর্টেন্ট ছিল, কিন্তু যেহেতু আগের বছর আসেনি 38 নম্বরটা এসেছিল, তাই 34 নম্বরটা বলবো যে এই বছরের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে যেটা আসি উপপাদ্য 35, যদিও উপপাদ্যটা ছোট কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 129, ঠিক আছে। আচ্ছা, তারপরে উপপাদ্য 37, এই উপপাদ্যটাও যদিও ছোট কিন্তু ইম্পর্টেন্ট, মাঝে মধ্যেই মাধ্যমিকে চলে আসে। আমরা এক্সপেক্ট করি না যে এই ধরনের উপপাদ্য পরীক্ষা আসতে পারে, কিন্তু চলে আসে। আচ্ছা, তারপরে যেটা বলি উপপাদ্য 41 আর হচ্ছে 42, পেজ নাম্বার 211 আর পেজ নাম্বার 215, স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে এই চ্যাপ্টারটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। প্রতি বছরই মাধ্যমিকে একটা না একটা উপপাদ্য এই চ্যাপ্টার থেকে এসেছে। আচ্ছা, লাস্ট যে উপপাদ্যটা বলি এটাও আমি 3 স্টার মারবো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। 48 নম্বর উপপাদ্য, সদৃশতা থেকে আছে, পেজ নাম্বার 255। আচ্ছা, এটা মানে আমি টোটাল 7টা উপপাদ্য এখানে আমি করেছি, 1 2 3 4 5 6 7, 7টা উপপাদ্যের মধ্যে আমি বলবো যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যদি বলতে যাও তাহলে উপপাদ্য 48, তারপর হচ্ছে উপপাদ্য 34 আর স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, একটা দুটো তিনটে আর এখানে একটা চারটে, এই চারটে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তারপর যেগুলো আছে বাকি তিনটে আছে একটু আমি নিচে রাখবো। যারা যারা মাধ্যমিক 2026 দিতে যাচ্ছ, সাজেশন হিসেবে চাইছো, আমি বলবো যে এই 7টা উপপাদ্য একদম ভালোভাবে করে নাও, একটা না হলে তোমরা কমন পাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আজকে আমরা এই ভিডিওতে টোটাল মানে 7টার মধ্যে 4টে উপপাদ্য নিয়ে আলোচনা করব, কারণ অলরেডি 3টে উপপাদ্য কিন্তু আমি ভিডিও আপলোড করে দিয়েছি। যারা যারা এই ভিডিও দেখোনি, যদি মনে হয় যে তোমাদের প্রয়োজন, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, উপপাদ্য বলে লেখা থাকবে। যেমন উপপাদ্য 33, এই যে উপপাদ্যটা, এই উপপাদ্যটা কিন্তু আমি ভিডিওতে অলরেডি আলোচনা করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, লিংকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, তারপরে উপপাদ্য 41 আর 42 মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো উপপাদ্যও কিন্তু আমি আলোচনা করেছি। অর্থাৎ স্পর্শক সংক্রান্ত আর এই চ্যাপ্টার, এই দুটো মানে 3টে উপপাদ্য আমি এই ভিডিওতে আলোচনা করব না। এবার আসি উপপাদ্য 34, আজকের টপিক। আচ্ছা, উপপাদ্য 35 আজকে সেকেন্ড টপিক, উপপাদ্য 37 আজকে থার্ড টপিক, আর উপপাদ্য 48 লাস্টে এটা আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট। এই 4টে উপপাদ্য আজকে আমরা আলোচনা করব। চলো শুরু করা যাক। আজকে এই ভিডিওর প্রথম উপপাদ্য অর্থাৎ উপপাদ্য 34, আমি 3 স্টার দিয়েছিলাম আর বলেছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট, পেজ নাম্বার 123, তোমরা দেখে নেবে। আচ্ছা, কি বলেছে, প্রথমত আমরা উপপাদ্য করার আগে উপপাদ্যের যে হেডিংটা থাকবে না, সেই হেডিংটা ভালো করে ক্যাপচার করব। যদি হেডিংটা ক্যাপচার করে নিতে পারি তবে সেখান থেকেই আমরা প্রদত্ত প্রামাণ্য বিষয় ইজি ভাবে লিখতে পারবো, বুঝতে পেরেছো? আচ্ছা, তো দেখো কি বলেছে, বলছে কোন বৃত্তের, কোন একটা বৃত্তে, ধরো আমরা সেই বৃত্তটা ধরে নিয়েছি কি ও কেন্দ্রীয় একটা বৃত্ত, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে কেন্দ্রের নাম দিচ্ছি। তাহলে ও কেন্দ্রীয় একটা বৃত্তের বৃত্তচাপ দ্বারা গঠিত, অর্থাৎ এই রকম ভাবে আমরা এপিবি যদি বৃত্তচাপ বলি, এই রকম একটা বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ। এখানে কেন্দ্রস্থ কোণ মানে কি বলছে, এই যে কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এটা কেন্দ্র যদি হয়, এই কেন্দ্রে যে কোণটা তৈরি হবে ওই চাপের দ্বারা গঠিত, অর্থাৎ এই যে এপিবি চাপ নিয়েছি না আমরা, ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। অর্থাৎ কেন্দ্রস্থ কোণের সামনে যে কোণটা থাকছে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ, অর্থাৎ বৃত্তের ওপর অবস্থিত হবে,
বৃত্তস্থ কোণ মানে কি বৃত্তের ওপর অবস্থিত হবে, তাই বলছে বৃত্তস্থ কোণ। বলছে বৃত্তস্থ কোণের কি হবে দ্বিগুণ হবে, অর্থাৎ এই কোণটা যা হবে তার দ্বিগুণ কোণ হচ্ছে এটা হবে, বা এই কোণটার অর্ধেক এটা হবে। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব এই জায়গাটা থেকে দেখো এই কোন বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণটাই বলেছে না, তার মানে এতদূর পর্যন্ত আমরা কি করব বলো তো সম্মুখ কেন্দ্রস্থ কোণ। আর কি কি বৃত্তস্থ কোণ পেয়েছি নিশ্চয় ওরা বলে দিচ্ছে যে একটা বৃত্তের বৃত্তচাপ দ্বারা গঠিত, অর্থাৎ আমরা এপিবি বৃত্তচাপ নিতে পারি, সেই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ বলেছে। এটা কি আমরা প্রদত্ততে লিখবো, তাহলে কি আমরা এই কথাটা বলতে পারি যে প্রদত্ত, আমরা জানি উপপাদ্যের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রদত্ত, তাহলে প্রদত্ততে আমরা বলতে পারি দেখো ও কেন্দ্রীয় বৃত্ত, যেহেতু আমরা নাম দিয়েছি দেখো আমরা যা ইচ্ছা নাম দিতে পারি, কিন্তু যেই নামটা দিব একবার দিব। ঠিক আছে, আমরা কেন্দ্রে ও নাম দিয়েছি, তাহলে এখানে লিখতে পারি আমরা যে ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের দেখো কি বলছে একটি বৃত্তচাপের দ্বারা গঠিত, তার মানে বৃত্তচাপটার নাম কি এপিবি, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত, ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত। দেখো কেন্দ্রস্থ কোণ আমরা কি পেয়েছি বলো তো এ ও বি, এটা একটা কেন্দ্রস্থ কোণ তো নাকি, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, আমরা এই কথাটা বলতেই পারি যে কেন্দ্রস্থ কোণ নাম কি এ ও বি, কেন্দ্রস্থ কোণ এ ও বি ও বৃত্তস্থ কোণ, অর্থাৎ এই যে জায়গাটা তৈরি হয়েছে এসিবি ও বৃত্তস্থ কোণ নাম কি এসিবি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এওবি এবং বৃত্তস্থ কোণ হচ্ছে এসিবি। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা কি করব যেটা ওরা বলেছে দেখো হেডিংটা, ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ বৃত্তস্থ কোণের দ্বিগুণ কে হবে কেন্দ্রস্থ কোণ হবে, এটাই তো আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে এই কথাটা লিখতে পারি আমরা যে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে দেখো আমাদের এটাই প্রমাণ করতে হবে যে এই জায়গাটায় যে কোণটা তৈরি হবে অর্থাৎ এ ও বি, কোণ এ ও বি সমান এই যে উপরে যে কোণটা হবে না তার দ্বিগুণ হবে, অর্থাৎ এই কোণটার পরিমাপ অর্থাৎ এওবি কোণের পরিমাপ উপরে যে কোণটা আছে এসিবি বা আমরা বিসিএ বলতে পারি, টু কোণ এসিবি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো আমাদের এই প্রমাণটা করার জন্য ছবির ওপর এক্সট্রা কিছু কি করতে হবে আঁকতে হবে। আমরা জানি উপপাদ্যের টোটাল 4টে স্টেপ হয়, তার মধ্যে অলরেডি আমরা 2টো স্টেপ কিন্তু করে ফেলেছি, প্রদত্ত আর প্রমাণ করতে হবে। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে অঙ্কন, মানে থার্ড স্টেপ, উপপাদ্যের থার্ড স্টেপ। অনেক উপপাদ্যে অঙ্কন কাজে লাগে, অনেক উপপাদ্যে অঙ্কন কাজে লাগে না, এই উপপাদ্যটাই কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা কি করব ছবির ওপর এক্সট্রা কিছু হচ্ছে আঁকবো। কি আঁকতে পারি দেখো এই যে সি পেয়েছি আর এই ও পেয়েছি, অর্থাৎ বৃত্তস্থ কোণ যেখানে তৈরি হয়েছে সেখানে সি আর কেন্দ্রস্থ কোণ যেখানে তৈরি হয়েছে সেখানে হচ্ছে ও। আমরা এই সি আর ও কে কি করব যুক্ত করব। দেখো সি ও যুক্ত করলাম, যুক্ত করার পরেও আমরা ও থেকে একটু বর্ধিত করব, একটু বর্ধিত করব। কেন? কারণ এখানে দেখো এই পাশে একটা কোণ তৈরি হয়েছে আর এই পাশে একটা কোণ তৈরি হয়েছে, একটু পরে আসছি। তাহলে কথাটা আমরা কি লিখবো বলো তো অঙ্কনে, যে সি কমা ও যুক্ত করা হলো, তারপরে কি করা হয়েছে এবং এখানে একটা বিন্দু নিয়ে নিব, ধরো সাপোজ আমরা নিলাম ডি, তাহলে আমরা বলতে পারি যে সি কমা ও যুক্ত করা হলো এবং ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো, ওটাই লিখবো। দেখো অঙ্কন, তাহলে অঙ্কনে আমরা বলতে পারি যে সি কমা ও যুক্ত করা হলো এবং সি কমা ও যুক্ত করা হলো এবং ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো।
ক্লিয়ার? তাহলে সি কমা ও যুক্ত করা হলো এবং ডি বিন্দু পর্যন্ত কি করা হয়েছে, বর্ধিত করা হয়েছে। ঠিক আছে, এবার আমরা যেটা আসবো এই উপপাদ্যের মেন জিনিস অর্থাৎ প্রমাণ। দেখো এতদূর পর্যন্ত যদি কেউ করো তাহলে স্যার যদি চাই তাহলে 1 বা 2 মার্ক দিতে পারে, কিন্তু আমাদের আসল মেন জিনিস এবার যেটা আসছে সেটা হচ্ছে প্রমাণ। আর একটা জিনিস বলি, যখনই উপপাদ্য করতে যাবে তখনই হচ্ছে এই ছবিটা চেষ্টা করবে সুন্দরভাবে আঁকা। এবার সুন্দরভাবে আঁকতে গেলে তোমার প্রথমত হচ্ছে পেন দিয়ে যদি আঁকো তাহলে হচ্ছে ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই আমরা চেষ্টা করব রুল দিয়ে আঁকার। রুল দিয়ে আঁকলে কি হবে, ভুল যদি হয় তুমি রবার দিয়ে মিশিয়ে নিতে পারবে, দিয়ে আবার সুন্দরভাবে খসড়া ছবি আঁকতে পারবে। তাই আমি বলবো যে এই ছবিটা বলে না, উপপাদ্য যখনই করতে যাবে তখন হচ্ছে রুল দিয়ে ছবি আঁকবে সুন্দরভাবে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসি প্রমাণ। দেখো আচ্ছা এবার দেখো তো, যখনই আমরা সিও কে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি, যখনই আমরা সিও কে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি তখন বাইরে একটা যে কোণ তৈরি হয়েছে, অর্থাৎ ত্রিভুজের বাইরে কোণটা তৈরি হয়েছে। যেহেতু ত্রিভুজের বাইরে কোণটা তৈরি হয়েছে তাই এই কোণটাকে আমরা কি বলবো বলো তো, বহিস্থ কোণ। এই কোণটাকে আমরা কি বলবো, বহিস্থ কোণ। ঠিক এই পাশেও যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটাকে আমরা বহিস্থ কোণ বলবো। আচ্ছা এটা আমি একটু পরে আসছি। আর একটা জিনিস দেখো তো, এই যে ত্রিভুজটা, ধরো আমি সাপোজ এই ত্রিভুজটা দিয়ে শুরু করছি, ওই ত্রিভুজটা পরে আসছি, তাহলে এই ত্রিভুজটার নাম কি বলো তো, ত্রিভুজ এ ও সি। ত্রিভুজ এ ও সি এর, ত্রিভুজ এ ও সি এর দেখো তো, এই যে এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, কেন্দ্র থেকে পরিধি, আবার কেন্দ্র থেকে পরিধি, আমরা জানি যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যখনই স্পর্শ করবে তখন তাকে আমরা বলি বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের কি বলি, ব্যাসার্ধ। তাহলে আমরা কি এই কথাটা বলতে পারি যে এই এ ওর সঙ্গে সিও কি হবে, সমান হবে। তাহলে আমরা বলতে পারি যে এ ও সমান হচ্ছে ও সি বা সিও। কেন, একই বৃত্তের কি ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এটা যেমন একই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে, আবার দুটো বাহুর দৈর্ঘ্য সমান হয়ে যাচ্ছে। ক্লাস 8 এ আমরা শিখে এসেছিলাম যে কোন ত্রিভুজে যদি দুটি বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হয় তাহলে ওই ত্রিভুজের কি হবে, বিপরীত কোণের পরিমাপ সমান হবে। অর্থাৎ এই বাহুর সামনে কোণ আছে এই কোণটা, আর এই বাহুর সামনে হচ্ছে এই কোণটা, তার মানে এই কোণ আর এই কোণ কি হবে, সমান হবে পরস্পরের সঙ্গে। তাহলে এই কোণ যদি বলি তার মানে কোণটার নাম কি হবে বলো তো, ও এ সি। তার মানে আমরা বলতে পারি যে অতএব কোণ ও এ সি সমান হচ্ছে ওই সাইডে যে কোণটা আছে অর্থাৎ এ সি ও, কোণ এ সি ও। তার মানে দেখো দুটো বাহুর দৈর্ঘ্য সমান, তাই আমরা কি বলছি, দুটো কোণের পরিমাপ সমান হবে। আবার দেখো সিও কে যেহেতু ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তার মানে এই কথাটা আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও সি এর সিও কে ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করার ফলে, দেখো সিও কে আমরা ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি, বাইরে একটা কোণ তৈরি হয়েছে, কোণটা দেখো কোণে ও আছে, তাই কোণ যেটা কোণে থাকবে তাকে মিডিলে রাখবো। তাহলে আমরা বলতে পারি এ ও ডি বা ডি ও এ। তার মানে বহিস্থ কোণ এ ও ডি সমান, বহিস্থ কোণ এ ও ডি সমান কি হবে বলো তো। দেখো আমরা জানি, এটাও আমরা ক্লাস 8 এ শিখেছি যে কোন ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সঙ্গে কি হয়, সমান হয়। তার মানে কি আমরা এই কথাটা বলতে পারি না যে বহিস্থ কোণ এওডি সমান হচ্ছে সিএও কোণ সিএও প্লাস উপরে যে কোণটা আছে এসিও। আচ্ছা আবার দেখো ও এসি কোণের সঙ্গে এসিও সমান, তাই না? তাহলে এই এর জায়গায় সিএ ও বা ওএসসি, ঠিক আছে, এখানে যেহেতু ওএসসি লিখেছি, ওএসসি লিখলে অসুবিধা নাই। ধরো সাপোজ এখানে আমি একই জিনিস ওএসসি লিখলাম, এই ওএসসি কে আমি চেঞ্জ করব। এবার তোমাদের প্রশ্ন হতে পারে কি ওএসসি কে কেন চেঞ্জ করছেন, এখানে চেঞ্জ করে আমি এসিও বসাবো। কারণ যেহেতু আমরা জানি এটা সমান এটা, অর্থাৎ দুটো কোণের পরিমাপ একে অপরের সঙ্গে সমান, তাহলে এই জায়গাটাকে আমি চেঞ্জ করবো। আমি এটাকে চেঞ্জ করছি না, কেন চেঞ্জ করছি না দেখো, তার কারণ হচ্ছে আমার কিন্তু এই কোণটা দরকার, আমার এই কোণটার দরকার নেই, আমার দরকার হচ্ছে এই কোণটা। কিন্তু সাহায্য মানে কাজের জন্য এটা আমি কাজে লাগালাম, কিন্তু আমার মেনলি দরকার হচ্ছে এই কোণটা।
তাহলে ওই কোণটা যেহেতু দরকার তাই আমরা ওএসি কোণকে চেঞ্জ করব। আচ্ছা, তাহলে এখান থেকে বলতে পারি দেখো কোণ এওডি সমান হচ্ছে ওএসির পরিবর্তে আমরা বলতে পারি এসিও প্লাস আবার দেখো কোণ এসিও। ঠিক আছে, কেন? যেহেতু যেহেতু আমরা বলতে পারি যে ওএসি সমান হচ্ছে কোণ ওসিএ। ঠিক আছে, আচ্ছা এবার দেখো তো এসিও আর এসিও যোগ করলে 2 কোণ এসিও হয় না, তার মানে তো আমরা বলতে পারি যে অতএব কোণ এওডি সমান হচ্ছে 2 কোণ এসিও। ঠিক আছে, আচ্ছা এটাকে ধরো আমি 1 নাম্বার দিয়ে রাখলাম, এটাকে 1 নাম্বার দিয়ে রাখলাম। এবার একই রকম ভাবে আমরা ওই ত্রিভুজটাকেও কাজ করব, ওই ত্রিভুজটা অর্থাৎ ওই পাশে যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজটার নাম কি বলো? বলতে পারি বিওসি বা সিবিও বা বিসিও, যা ইচ্ছা বলতে পারি। তাহলে ধরো সাপোজ আমি আবার বলছি, আবার ত্রিভুজ বিওসি এর দেখো ওই ত্রিভুজের একই রকম বিও সমান ওসি হবে তো নাকি? বিও সমান ওসি। আচ্ছা ওই ত্রিভুজের যখন দেখো কেন বিও সমান সিও হয়েছে বা ওসি হয়েছে, কারণ ওটাও হচ্ছে, এটা যদি কেন্দ্র হয় আর এটা পরিধি, এখানেও পরিধি, মানে এটা একটা ব্যাসার্ধ, এটাও বৃত্তের একটা ব্যাসার্ধ, আর বৃত্তের সকল ব্যাসার্ধের দৈর্ঘ্য একে অপরের সঙ্গে কি সমান হবে। অর্থাৎ এটা যদি একটা বৃত্ত হয়, কেন্দ্র থেকে যতগুলো ব্যাসার্ধ যাবে সমস্ত ব্যাসার্ধই কি হবে বলতো? সমান হবে। তাই আমরা বলতে পারছি বিও সমান ওসি। অর্থাৎ বা সুতরাং কোণ দেখো বিও তার মানে ঠিক তার সামনের কোণ বিসিও সমান সিও অর্থাৎ ঠিক তার সামনের কোণ অর্থাৎ সিবিও বা ওবিসি। আচ্ছা এবার দেখো একই রকম ভাবে আমার কিন্তু এই কোণটা দরকার, দুটো সমান হয়েছে, আমার একই রকম এই কোণটা দরকার। আচ্ছা তার আগে একটা জিনিস বলি যে এই বাইরে যেমন একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে, ঠিক এই পাশেও তো একটা বহিস্থ কোণ তৈরি হয়েছে, তাই না? তাহলে কি আমরা বলতে পারি না যে বহিস্থ কোণ বিওডি, বহিস্থ কোণ বিওডি সমান হচ্ছে কি বলতো? দেখো এই বহিস্থ কোণ বিওডি আমরা কি জানি যে কোন ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অর্থাৎ ভেতরের অন্তস্থ মানে ভেতরের, আর বিপরীত অন্তস্থ বিপরীত কোণ দুটির মানে এই কোণ আর এই কোণের যোগফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ এই কোণটার নাম কি? ওসিবি বা বিসিও। যেহেতু এখানে বিসিও লিখেছি তাই এখানে বিসিও লিখতে পারি, বিসিও প্লাস এই সাইডে যে কোণটা তৈরি হয়েছে অর্থাৎ কোণ ওবিসি। একই রকম এখানে যেমন একটা কোণের সঙ্গে একটা কোণ সমান ছিল, এখানে দেখো আমরা একই কোণ নিয়ে আসলাম দিয়ে যোগ করলাম, এই জায়গাটায় নিয়ে এসে যোগ করলাম। ঠিক এখানে কি আমরা বলতে পারি না এই কোণের সঙ্গে যদি এই কোণ সমান হয় তো ওবিসি কোণের পরিবর্তে কি আমরা বলতে পারি না যে ওবিসি কোণের পরিবর্তে বিসিও হবে? তার মানে এখানে বলতে পারি যে কোণ বিওডি সমান হচ্ছে বিসিও প্লাস হচ্ছে ওবিসির পরিবর্তে কি লিখবো? বিসিও প্লাস হচ্ছে কোণ বিসিও। কেন এই কোণটা নিলাম? কারণ আমার এই যে কোণটা বড় কোণটা দরকার সেটাই তো আমাদের প্রমাণ করতে হবে, তাই আমরা এই কোণটাকে নিয়ে আসছি ঘুরিয়ে ফিরিয়ে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে বিওডি সমান হচ্ছে 2 কোণ বিসিও। কেন? কারণ যেহেতু আমরা জানি যে বিসিও কোণের সঙ্গে হচ্ছে ওবিসি কোণ সমান, এটাকে হচ্ছে আমরা 2 নাম্বার দিলাম। তাহলে অলরেডি 1 নাম্বার আমরা পেয়েছি আর 2 নাম্বার আমরা পেলাম। দেখো এওডি অর্থাৎ এওডি এই বাইরের কোণ আর বিওডি মানে এই বাইরের কোণ, দেখো এটা মানে কিছুটা না হলেও প্রমাণের কাছাকাছি কিন্তু আমাদের চলে এসেছে। আর ওই সাইডে দেখো এখানে পেয়েছিলাম 2 কোণ এসিও মানে এই কোণটা দ্বিগুণ, আবার হচ্ছে 2 কোণ ওসিবি মানে এই কোণটা দ্বিগুণ। এবার আমরা কি করব? 1 আর 2 যেটা পেয়েছি তাকে যোগ করব, অর্থাৎ 1 ও 2 যোগ করে। আচ্ছা 1 আর 2 যদি আমরা যোগ করি, মাথায় রাখবে 1 এর সঙ্গে যখন 2 এর যোগ করব 1 এর ঠিক বাম পাশে যে আছে, 1 এর বাম পাশে কে আছে দেখো তো? এওডি কোণ আছে, তার মানে এখানে লিখতে পারি এওডি প্লাস 1 এর সঙ্গে 2 এর যোগ করছি, তাহলে 2 এর বাম পক্ষে কে আছে? বিওডি, তার মানে এখানে বলতে পারি কোণ বিওডি সমান 1 এর এবার ডান দিকে যে আছে, 1 এর ডান দিকে কে আছে? 2 কোণ এসিও, তার মানে এখানে লিখতে পারি 2 কোণ
ACO প্লাস 2 এর যেটা হচ্ছে ডান দিকে আছে, অর্থাৎ কে আছে দেখো টু কোণ BCO। ঠিক আছে, এবার একটা মজার জিনিস দেখো, AOD আর BOD, AOD মানে এই কোণটা, আর BOD মানে এই কোণটা। ধরো সাপোজ এটা হচ্ছে, আমি ধরো সাপোজ বলছি এই কোণটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, বা এটা 60 এটা 70। ঠিক আছে, তাহলে 60 আর 60 যখন যোগ করব, কেউ ধরো বলছে যে আমার কাছে আছে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, আর কেউ ধরো এসে বলছে আমার কাছে আছে 120 ডিগ্রি। দুটোর মধ্যে ডিফারেন্সটা আমাকে বলো। দুটোই তো একই জিনিস, তাই না? ওটা 60 ডিগ্রি আর 60 ডিগ্রি বলছে ও, আর এটাকে ও বলছে 120 ডিগ্রি। দুটোই একই জিনিস, তার মানে আমরা AOD আর BOD না বলে কি এই কথাটা বলতে পারি না? AOD আর BOD এর পরিবর্তে কি আমরা এই কথাটা বলতে পারি না? কোণ AOB সমান। এবার দেখো এই সাইডে এসছে 2 কোণ ACO মানে এই কোণটা, আবার এসছে 2 কোণ BCO মানে এই কোণটা, মানে এই কোণটা হচ্ছে 2 কোণ ACO আর 2 কোণ BCO আছে। তার আগে আমরা একটা কাজ করব, দুই জায়গাতে কমন জিনিস 2 আছে না, 2 কে আমরা কমন নিয়ে নিব। অর্থাৎ যেহেতু দুই জায়গায় কমন আছে তাই 2 কে আমরা কমন নিয়ে নিলাম। আচ্ছা, ACO থেকে যখন 2 কে কমন নিয়ে নিব তখন কে পড়ে থাকবে বলো তো? কোণ ACO পড়ে থাকবে। প্লাস BCO থেকে যখন আমরা 2 কে কমন নিয়ে নিব তখন কে পড়ে থাকবে বলো তো? কোণ BCO। ঠিক আছে, এবার দেখো ACO অর্থাৎ এই কোণটা, আর BCO অর্থাৎ এই কোণটা, এই দুটোর যোগফল। আবার সেম একই প্রসেসে কেউ বলছে আমার কাছে আছে এটা প্লাস এটা, আর কেউ বলছে আমার কাছে আছে পুরোটা। দুটোই তো একই জিনিস, তাহলে এই দুটোর পরিবর্তে, ঠিক আছে, মানে এই দুটোর পরিবর্তে কি আমরা বলতে পারি না SCB কোণ? বাইরে 2 যেরকম আছে সেরকমই থাক। তাহলে অতএব আমরা বলতে পারি যে AOB সমান হচ্ছে 2 কোণ, এই 2টার পরিবর্তে ACB বলতে পারি, কোণ ACB। দেখো AOB অর্থাৎ AOB সমান 2 কোণ ACB, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না? তাহলে কি আমরা এখন বলতে পারি না যে প্রমাণিত? ক্লিয়ার? আচ্ছা, আমি আবার প্রথম থেকে তোমাদেরকে একবার উপপাদ্যটা বলে দিচ্ছি। দেখো কি বলেছে আমাদের। এই উপপাদ্যটা বলেছে যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপ দ্বারা গঠিত যে কেন্দ্রস্থ কোণ হবে না, সেই কেন্দ্রস্থ কোণটা হচ্ছে সম্মুখ কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এদিকে সামনে থাকবে সম্মুখ কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণের মানে সম্মুখ বলেছে তাই সামনে মুখ করে, মানে এদিকে মুখ করে থাকবে। বৃত্তস্থ কোণের কি হবে? দ্বিগুণের সঙ্গে সমান হবে। ঠিক আছে, তো এই যে হেডিংটা আছে, হেডিংটা থেকেই আমাকে প্রদত্ত আর প্রামাণ্য বিষয় আলাদা করতে হবে। দেখো ওরা যেহেতু বলে দিয়েছে কোন বৃত্তচাপ আর কোন একটা বৃত্তের কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণ বলেছে, তো ওই জিনিসটাকে আমরা প্রদত্ত একটু বানিয়ে লিখলাম যে ও কেন্দ্রীয় বৃত্তের এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOB আর বৃত্তস্থ কোণ হচ্ছে ACB। ঠিক আছে, আচ্ছা, প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে। আমাদের কি প্রমাণ করতে হবে? দেখো আমাদের এটা প্রমাণ করতে হবে যে এই যে জায়গাটায় কোণটা তৈরি হবে সেটা 2 কোণ ACB এর দ্বিগুণের সঙ্গে সমান হবে, অর্থাৎ AOB সমান হচ্ছে 2 কোণ ACB। আমরা জানি উপপাদ্যের থার্ড স্টেপ অঙ্কনে আমরা কি করেছি? দেখো এই যে CO পেয়েছিলাম, সেই CO কে একটা বিন্দু পর্যন্ত অর্থাৎ D বিন্দু পর্যন্ত আমরা কি করলাম? বর্ধিত করেছি। ঠিক আছে, এবার যেটা আসি প্রমাণ। আমরা কি প্রমাণ করেছি? দেখো প্রথমত আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করব, তারপর ওই পাশের ত্রিভুজ। কেউ যদি ভাবো যে ওই পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করব তাও হবে। ঠিক আছে, তো আমরা কি করলাম? এই সাইডে যে ত্রিভুজটা আছে একটা ত্রিভুজ AOC, সেই ত্রিভুজের আমরা কি এই কথাটা বলতে পারি না যে AO সমান হচ্ছে CO? AO সমান CO কেন বলতে পারি? কারণ দেখো কোনো একটা বৃত্তের মিডিলে যদি কেন্দ্র থাকে, সেই কেন্দ্র থেকে যতগুলো ব্যাসার্ধ হবে সমস্ত ব্যাসার্ধই কি হবে? দৈর্ঘ্য সমান হবে। ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? সমান হবে। তার মানে তো আমরা বলতে পারি AO আর হচ্ছে CO। অনেকে ভুল করতে পারে, এটা কেন নিলেন না স্যার, এটা হচ্ছে একটা জ্যা, এটা কিন্তু ব্যাসার্ধ না, আমাদের ব্যাসার্ধ দরকার। AO সমান CO, এই দুটোকে সমান বলতে পারবো। এবার দেখো একটা ত্রিভুজের ওটা যেমন ব্যাসার্ধ হচ্ছে সেরকমই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু বাহু হয়ে যাচ্ছে। এবার আমরা বাহুর ক্ষেত্রে কিন্তু বলতে পারি যে যেমন দুটো বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান হবে, বিপরীত কোণের পরিমাপও সমান হবে। তাই দেখো বিপরীত কোণ সমান বলেছি। আচ্ছা, যখনই বিপরীত কোণ সমান হচ্ছে, এবার একটা জিনিস দেখো, অঙ্কনের CO কে আমরা D বিন্দু পর্যন্ত বর্ধিত করেছি, মানে সামনের দিকে। বর্ধিত মানে সামনের দিকে বাড়ানো।
যখনই বর্ধিত করা হয়েছে তখন আবার ক্লাস 8-এ একটু চলে এসো, ফিরে আসো। ক্লাস 8-এ আমরা এই টাইপের উপপাদ্য করেছিলাম যে কোনো ত্রিভুজের একটি মানে যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করা হয় তাহলে বাইরে যে কোণটা তৈরি হবে না, বিপরীত মানে ত্রিভুজের ভেতরে বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান হবে। এটা আমরা করে এসেছিলাম আগে, মানে ক্লাস 8-এর উপপাদ্যে। আচ্ছা, সেখান থেকে আমরা বলতে পারি যে বহিস্থ কোণ এওডি সমান হচ্ছে এই কোণ প্লাস এই কোণ, অর্থাৎ ওএসি আর হচ্ছে এসিও সঙ্গে সমান হবে। আবার একটা জিনিস আমরা জানি যে এই কোণের সঙ্গে এই কোণ একে অপরের সমান। অনেকে হয়তো বলতে পারো যে আমরা ওএসি কোণকে কেন ডবল নিলাম না, এখানে আমরা সি কোণকে কেন ফিক্স রাখলাম? কারণ হচ্ছে আমাদের বৃত্তস্থ কোণটা দরকার, আর বৃত্তস্থের জায়গায় সি আছে, মিডিলে যেহেতু সি আছে আমার সি দরকার, তাই আমি সি কে রেখেছি, ওএসি কে চেঞ্জ করে দিয়েছি, এসিও বলতে পারি, কারণ দুটো কোণের পরিমাপ একে অপরের সঙ্গে সমান। আচ্ছা, এখান থেকে যোগ করে 2 কোণ এসি হলো, তাকে 1 নাম্বার দিলাম। একই রকম ভাবে আমরা এই ত্রিভুজেও কি করলাম, একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে দুটো কোণের পরিমাপ সমান হবে, সেখান থেকে বহিস্থ কোণ সমান বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের কি হবে, সমান হবে। তারপরে দেখো আমরা 2 নাম্বার দিলাম। এবার আমরা কি করলাম, একের সঙ্গে 2 এর যোগ করলাম। যোগ করার পরে মানে নিয়ম কি, একের বাম দিকের সঙ্গে 2 এর বাম দিক যোগ করব, আর একের ডান দিকের সঙ্গে 2 এর ডান দিক যোগ করব। যোগ করার পরে দেখো আমাদের আলটিমেট এটা রেজাল্ট আসছে। তার মানে দু জায়গায় যেহেতু 2 আসছে, 2 কে কমন নিয়ে নিলাম, এটা পড়ে থাকলো। আচ্ছা, এখানে দুটো যোগফল আসছে, ওই যে 30 আর 30 60 আর 60 এর যে গল্পটা বললাম, কেউ বলছে আমার কাছে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি আছে, আর কেউ বলছে 120 ডিগ্রি আছে, দুটোই একই জিনিস। তাহলে আমরা এই কোণ আর এই কোণ প্লাস না করে আমরা ডাইরেক্ট বলতে পারি এ ও বি, আর এই কোণ আর এই কোণ আমরা প্লাস না করে ডাইরেক্ট বলতে পারি এ সি বি বা বি সি এ বলতে পারি। দেখো সেখান থেকে ক্লিয়ার, আশা করছি তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এরপরে তোমাদের যে উপপাদ্য 35 আছে, পেজ নাম্বার 129 দেখবে, সেখানে একটা ছোট্ট উপপাদ্য উপরের দিকে আছে। একটা কথা আছে যে ছোট মরিচের ঝাল বেশি। তো উপপাদ্যটা যদিও ছোট হতে পারে কিন্তু ভালো ইম্পর্টেন্ট উপপাদ্য। কেন ইম্পর্টেন্ট? কারণ মাঝে মধ্যে কিন্তু মাধ্যমিক পরীক্ষা এটা দিয়ে দেয়, ঠিক আছে? দেখো, যদিও উপপাদ্যটা বাই চান্স যদি নাও আসে, আমাদের কিন্তু ওই ওপরের যে হেডিং আছে না, হেডিংটা থেকেও কিন্তু শর্ট প্রশ্ন আসতে পারে। কি বলেছে দেখো, বলছে একই বৃত্তাংশস্থ সকল কোণই হচ্ছে সমান। অর্থাৎ এই কথাটা বলছে যে একটা বৃত্ত, ধরো এটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত, আমি সাপোজ ধরো এখানে নাম দিলাম ও, এই ও কেন্দ্রীয় একটা বৃত্তের যত বৃত্তাংশস্থ কোণ আঁকবে, অর্থাৎ বৃত্তাংশস্থ অর্থাৎ এটাই বোঝাতে চাইছে যে বৃত্তের উপর যত কোণ তৈরি হবে সমস্ত কোণই হচ্ছে সমান হবে। ধরো এখানে সি একটা কোণ তৈরি হয়েছে, ডি একটা কোণ তৈরি হয়েছে, আরো কোণ আঁকবো, তাহলে সকল আমি প্রমাণ করার জন্য জাস্ট দুটো দিয়ে প্রমাণ করবো। তোমরা 3টে করতে পারো, 4টে করতে পারো, অসুবিধা নাই, কিন্তু মিনিমাম দুটো দিয়ে আমাদের করতে হবে। তাহলে আমরা বলতে পারবো যে দুটো যদি আমরা সমান দেখে দিতে পারি যে এই কোণ আর এই কোণ কি আছে, পরস্পরের সঙ্গে সমান আছে। এটাই তো বলেছে যে একই বৃত্তাংশস্থ সকল কোণই সমান হবে, অর্থাৎ যতগুলো কোণ আঁকবো কিনা সকল কোণই কি হবে, সমান হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই কথাটা প্রদত্ত থেকে দেখো একই বৃত্তাংশস্থ বলেছে না, একই বৃত্তাংশস্থ সকল কোণই সমান, এই সকল কোণই সমান এই কথাটা আমরা প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে সেখানে লিখবো। হেডিং থেকে হচ্ছে প্রদত্ত আর প্রামাণ্য বিষয় আমরা খুঁজে বের করে আলাদা করব। ঠিক আছে? তাহলে প্রদত্ততে কি লিখবো? প্রদত্ততে আমরা এই কথাটা লিখতে পারি একই বৃত্তাংশস্থ। তাহলে বৃত্তাংশস্থ কোন দুটো নাম কি? একটা হচ্ছে এসিবি আর একটা হচ্ছে এডিবি। ও কেন্দ্রীয় বৃত্তের, দেখো যেহেতু আমরা ও নাম দিয়েছি অন্য কিছু নাম দিতে পারি, ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি ও এডিবি দুটি একই বৃত্তাংশস্থ কোণ, আমরা এই কথাটা বলতে পারি যে ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি ও এডিবি, এসিবি আর এডিবি দুটি একই বৃত্তাংশস্থ কোণ। আচ্ছা, তাহলে প্রদত্ততে চলো লিখি। আমরা জানি উপপাদ্যের প্রথম স্টেপ অর্থাৎ প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি ও এডিবি। দেখো এই কোণটাকে আমরা এসিবি বলতে পারি বা বিসিএ বলতে পারি, আর এই কোণটাকে আমরা এডিবি বলতে পারি বা বিডিএ বলতে পারি। ক্লিয়ার? তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি ও এডিবি দুটি, যেহেতু দুটি আছে কোণ তাই দুটি একই বৃত্তাংশস্থ কোণ,
অর্থাৎ ওরা যে হেডিং বলেছিল সেই হেডিং থেকে আমরা বললাম যে ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি আর এডিবি দুটোই একই বৃত্তাংশস্থ কি কোণ। বৃত্তাংশস্থ মানে কি বৃত্তের উপর অবস্থিত আছে। আচ্ছা, প্রমাণ করতে হবে আমাদের, কি প্রমাণ করতে হবে দেখো, প্রমাণ করতে হবে। আচ্ছা, কি প্রমাণ করতে হবে আমাদের? এটাই প্রমাণ করতে হবে যে এই যে কোণটা আছে অর্থাৎ কোণটার নাম হচ্ছে এসিবি বা বিসিএ, তাহলে কোণ এসিবি সমান হচ্ছে এই সাইডে যে কোণটা আছে এডিবি বা বিডিএ সমান হচ্ছে এডিবি। ডি আছে মিডিলে, তাই ডি রাখবো এখানে, এডিবি। দেখো ওটাই তো বলেছে যে একই বৃত্তাংশস্থ সকল কোণ সমান, তো আমরা মিনিমাম দুটো দিয়ে দেখাবো, অর্থাৎ এসিবি কোণের সঙ্গে অর্থাৎ এই কোণের সঙ্গে এডিবি কোণটা কি হবে, সমান হবে। আচ্ছা, এটা দেখো প্রমাণ করার জন্য ছবির ওপর আমাদের এক্সট্রা কিছু আঁকতে হবে, যাকে আমরা কি বলি অঙ্কন, যেটা উপপাদ্যের থার্ড স্টেপ। তাহলে অঙ্কন, আমরা অঙ্কনে বলতে পারি দেখো কি করব, এই যে ও আছে কেন্দ্র আর এখানে যেটা এ আছে, আবার পরিধির এখানে দেখো বি আছে আর ও আছে, আমরা এই দুটোকে কি করব, যোগ করব, অর্থাৎ এ কমা ও আর এখানে বি কমা ও কি করলাম, যোগ করলাম, কারণ এখানে কেন্দ্রস্থ কোণ যে তৈরি হবে সেটা আমাদের দরকার। তাহলে আমরা এখানে বলতে পারি অঙ্কনে যে এ কমা ও এবং এবং ও কমা বি যুক্ত করা হলো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো যেটা উপপাদ্যের মেন জিনিস অর্থাৎ প্রমাণ। প্রমাণে আমরা কি বলতে পারি, আচ্ছা এখানে দেখো ও কেন্দ্রীয় যে বৃত্ত আছে সেই বৃত্তের, আচ্ছা এটা তো একটা বৃত্তচাপ তাই না, ধরো এখানে পি নাম দিলাম, এপিবি বৃত্তচাপ। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এই যে বৃত্তচাপ এপিবি, এই বৃত্তচাপ দ্বারা গঠিত একটা কেন্দ্রস্থ কোণ দেখো এ ও বি, এবং দুটো বৃত্তস্থ কোণ তৈরি হয়েছে না। তো এই কথাটা যদি আমরা লিখি তবেই তো আমরা বলবো যে এই কোণটা হচ্ছে এটার দ্বিগুণ, আবার এই কোণটা হচ্ছে এটার দ্বিগুণ। এটা লেখার আগে আমরা এই কথাটা আগে টুকে নেব যে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত, এপিবি এখানে আমরা বৃত্তচাপের, আচ্ছা এখানে একটা জিনিস মাথায় রাখবে যে এই মাথার উপর এরকম চিহ্ন দেখতে পারো তোমরা, এই চিহ্নটাকে বলা হয় বৃত্তচাপের চিহ্ন, ঠিক আছে। আচ্ছা বৃত্তচাপ যদি লিখে দিই, না দিলেও হবে, অসুবিধা নাই, ভুল না এখানে, ঠিক আছে। তো আমরা বলতে পারি এপিবি বৃত্তচাপ দ্বারা, বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ। তাহলে কেন্দ্রস্থ কোণ নামটা কি বলতো, এ ও বি, তাহলে কোণ এ ও বি। এবং বৃত্তস্থ কোণ কি কি আছে দেখো, বৃত্তস্থ কোণ এসিবি ও এডিবি। আমি আবারও বলছি দেখো এই যে বৃত্তচাপ আছে এই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, আর বৃত্তস্থ কোণ হচ্ছে এই দুটো, বৃত্তের ওপর অবস্থিত তাই বৃত্তস্থ কোণ আমরা বলতে পারি। আচ্ছা এবার যখনই আমি এই কনসেপ্টটা বলবো, উপপাদ্য 34-এ একটু আগে আমরা শিখে আসলাম যে যখনই হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এই জিনিসটা আমরা বলতে পারবো, তার তো প্রমাণ আমরা একটু আগে করেছিলাম তাই না, যে এ ও বি, এ ও বি ধরো আমি এটা আগে লিখছি যে কোণ এ ও বি সমান হবে 2 কোণ এসিবি, 2 কোণ এসিবি ও, আবার দেখো এ ও বি, কোণ এ ও বি সমান হচ্ছে 2 কোণ এডিবি, 2 কোণ এডিবি। তাহলে এ ও বি এই কোণটার পরিমাপ এটার দ্বিগুণ, আবার এই এ ও বি কোণের পরিমাপ এটারও দ্বিগুণ হচ্ছে। কেন? কারণটা আমরা জানি এটা যে যেহেতু কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাই আমরা বলতে পারি যে এ ও বি এটার সাপেক্ষে যখন দেখবো এসিবি কোণের দ্বিগুণ, আবার এ ও বি এটার সাপেক্ষে যখন দেখবো তখন এডিবি কোণের দ্বিগুণ। এবার একটা মজার জিনিস দেখো, এ ও বির সঙ্গে এটা সমান, আবার এ ও বির সঙ্গে এটা সমান।
ধরো সাপোজ এ ও বি হচ্ছে 2, আমি এমনি সাপোজ বলছি এ ও বি হচ্ছে 2, আর এটা ধরো 3, আবার এটা হচ্ছে ধরো 2, আর এটা হচ্ছে 4। তাহলে 2 সমান যদি 3 হয়, আবার 2 সমান যদি 4 হয়, তো আমরা কি বলতে পারি না যে 3 সমান 4 হবে? নিশ্চয়ই বলতে পারি। তাহলে আমরা দেখছি এখানে যে এওবি কোণের সঙ্গে 2 কোণ এসিবি, আবার এওবি কোণের সঙ্গে 2 কোণ এডিবি। তাহলে কি আমরা এখন বলতে পারি যে অতএব 2 কোণ এসিবি সমানই হচ্ছে 2 কোণ এডিবি। কেন বলতে পারি? কারণ দেখো এওবি কোণের সঙ্গে এসিবি কোণ সমান হয়েছে 2 কোণ এসিবি, আবার এওবির সঙ্গে 2 কোণ এডিবি সমান হয়েছে, মানে দুটো জায়গাতেই কমন জিনিস আমরা দেখতে পাচ্ছি এওবি, তাই তো নাকি? তাহলে কমন জিনিস যেহেতু আমরা এওবি দেখতে পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি এখন যে এটার সঙ্গে এটা সমান। এবার দেখো সমানের উভয় পক্ষে 2 কমন, তার মানে আমরা সমানের এদিকে আর এদিকে 2 আর 2 কেটে দিতে পারি। তাহলে 2 আর 2 যখন কেটে যাবে, তখন অতএব আমরা বলতে পারি যে এসিবি সমানই হচ্ছে এডিবি। এখানে বাহু লিখতে পারি, ঠিক আছে, এ ডি বি। আচ্ছা, এসিবির সঙ্গে এডিবি, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল যে একই বৃত্তাংশস্থ সকল কি হবে কোণই সমান। তাহলে এখন আমরা অতএব দিয়ে এই কথাটাই বলতে পারি যে অতএব যেহেতু এই কোণের সঙ্গে এই কোণ সমান হয়েছে, বাকি যা কোণ তৈরি হবে সমস্ত কোণে কি হবে সমান হবে। তার মানে অতএব একই বৃত্তাংশস্থ সকল কোণই সমান, এটাই তো আমাদের প্রমাণ করতে হবে। তার মানে বলতে পারি প্রুভ। আমি আবারও বলছি, দেখো আমাদের একটা ছোট্ট উপপাদ্য যেটা বলেছে যে একই বৃত্তাংশস্থ সকল কোণই হচ্ছে সমান হবে, একই বৃত্তাংশস্থ সকল কোণই কি হবে সমান হবে। তো এটা প্রমাণ করার জন্য আমরা ডাইরেক্ট প্রথমে উপপাদ্যের যে ফার্স্ট, আমরা জানি 4টে স্টেপ হয়। প্রথম স্টেপ অর্থাৎ প্রদত্ততে কি লিখতে পারি যে একই বৃত্তাংশস্থ যে কথাটা বলেছে সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে অকেন্দ্রীয় বৃত্তের যেটা আমরা ধরে নিয়েছি অকেন্দ্রীয় বৃত্তের এখানে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ এই দুটো জিনিস আগে লিখে নিলাম। যেটা কেন্দ্রস্থ কোণ আমরা জানি কি, দেখো অকেন্দ্রীয় বৃত্তের এসিবি আর এডিবি হচ্ছে কি বৃত্তস্থ কোণ বা বৃত্তাংশস্থ কোণ বলতে পারি আমরা এখানে। আচ্ছা, কেন্দ্রস্থ কোণটা আমি লিখে নিই, কিন্তু তোমরা যদি লিখো অসুবিধা নেই। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য দেখো আমরা কি করলাম, এই যে জায়গাটায় অর্থাৎ উপপাদ্যের প্রথম স্টেপ আমরা কি জানি প্রদত্ত, সেই প্রদত্ততে লিখলাম যে অকেন্দ্রীয় বৃত্তের এই এসিবি আর এডিবি কি বলতো বৃত্তাংশস্থ কোণ। বৃত্তের ওপর অবস্থিত হয়েছে তাই বৃত্তাংশস্থ কোণ হয়েছে, আর একই বৃত্তের ওপর অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, প্রমাণ করতে হবে অর্থাৎ প্রামাণ্য বিষয়, আমাদের কি প্রমাণ করতে হবে এই দুটো কোণের পরিমাপ অর্থাৎ বৃত্তাংশস্থ এই দুটো কোণের পরিমাপ কি হবে সমান হবে। যদি আমরা সমান দেখে দিতে পারি তার মানে তো আমরা বলতে পারি যে হ্যাঁ প্রমাণিত। তাহলে এসিবি কোণের সঙ্গে এডিবি কোণ অর্থাৎ এই দুটো কোণকে যদি সমান দেখাতে পারি তার মানে এটাই আমরা বলতে পারি। আচ্ছা, এবার এটাকে প্রমাণ করার জন্য ছবির ওপর আমাদের এক্সট্রা কিছু আঁকতে হবে, যেটা আমরা কি করলাম, এই যে কেন্দ্র আছে কেন্দ্র থেকে পরিধি আর এই কেন্দ্র থেকে পরিধির এক প্রান্তে যুক্ত করে দিলাম, ঠিক আছে। যুক্ত করার ফলে এখানে দেখো একটা কিন্তু কোণ তৈরি আছে, সেই কোণটার নাম আমরা বলতে পারি কেন্দ্রস্থ কোণ। একটু আগে উপপাদ্য 34-এ আমরা এই জিনিসটা শিখেছিলাম যে কোন বৃত্তের সম্মুখ কেন্দ্রস্থ কোণের পরিমাপ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আচ্ছা, সেটা লেখার আগে আমি ওই উপপাদ্যের কনসেপ্টটা থেকেই আমরা লিখলাম যে এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওবি আর বৃত্তস্থ কোণ এসিবি আর এডিবি। তার মানে এখন আমরা এই কোণের সাপেক্ষে আমরা বলতে পারি যে এওবি হবে 2 কোণ এসিবি তার সঙ্গে সমান, আবার এওবি হবে 2 কোণ এডিবি তার সঙ্গে সমান, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। এবার আমরা দেখতে পাচ্ছি এওবির সঙ্গে এটা সমান, এওবির সঙ্গে এটাও সমান, তার মানে এই দুটো সমান বলতে পারি। উভয় পক্ষে 2 আর 2 কমন জিনিস আছে, কেটে দিলাম। আচ্ছা, তাহলে এসিবি সমান হচ্ছে এডিবি, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল। আর এই লাইনটা আমরা এক্সট্রা ভাবে লিখতে পারি, তাহলে বেশি বেটার হবে যে একই বৃত্তাংশস্থ সকল কোণই সমান। ক্লিয়ার? এরপরে তোমাদের যে উপপাদ্য 37 আছে অর্থাৎ পেজ নাম্বার 136, সেখানে এটাও একটা ছোট্ট উপপাদ্য, সেই উপপাদ্যটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো শুরু করা যায়। দেখো, উপপাদ্যটা যদিও না আছে, এর মানে যে হেডিংটা আছে না, হেডিংটা কিন্তু আমি বলবো ভীষণই ইম্পর্টেন্ট, কারণ এই উপপাদ্যের হেডিংটা প্রচুর প্রয়োগ আছে তোমাদের। কি বলেছে দেখো, বলছে অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ।
এই জায়গাটা আগে আমাদের ক্লিয়ার করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে কি বলতে চাইছি। দেখো এটা যদি পুরো একটা বৃত্ত হয়, ধরো এটাকে আমি পুরো একটা বৃত্ত ধরলাম কি ও কেন্দ্রীয় বৃত্ত, এই ও কেন্দ্রীয় একটা বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ বলেছে না, মানে এটাই বোঝাতে চাইছে যে এবি আমি ব্যাস টানলাম, দুটো সমান ভাগে ভাগ করে দিলাম, ধরো এটা আর এটাকে দুটো সমান ভাগে, অর্থাৎ ব্যাসটা কি করলো, এই বৃত্তটাকে, একটা বড় বৃত্ত ছিল সেই বৃত্তটাকে দুটো সমান ভাগে ভাগ করে দিয়েছে। ভাগ করার পরে দেখো ওপরে একটা কোণ তৈরি হয়েছে, এই যে জায়গাটায় এই পয়েন্টে আমি যে কোণটা নিয়েছি সেই কোণটা হয়েছে কি বলতো অর্ধবৃত্তস্থ, অর্থাৎ অর্ধেক বৃত্তের ওপর অবস্থিত একটা যে কোনো একটা জায়গায় কোণ এঁকেছি আমি, সেই কোণটা অর্থাৎ এই কোণটার পরিমাপ হবে কি বলতো সমকোণ হবে, অর্থাৎ এই কোণটার পরিমাপ হবে 90 ডিগ্রি, এটা আমাদের দেখাতে হবে। এবার এটা আমি উপরে দেখিয়েছি, তোমরা কিন্তু নিচেও করতে পারো, অসুবিধা নাই। তখন উপরে আমরা বৃত্তচাপ নিয়ে নিব, আমরা নিচে এপিবি বৃত্তচাপ দিয়ে মানে বৃত্তটা এঁকেছি ও কেন্দ্রীয় এপিবি বৃত্তচাপ, তো আমরা নিচেও প্রমাণ করতে পারি, অসুবিধা নাই। আমাদের এটাই দেখাতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ কি হবে সমকোণ, অর্থাৎ অর্ধেক বৃত্তের উপর অবস্থিত যে কোনো একটা জায়গায় কোণ আমরা নিয়েছি সেই কোণটার পরিমাপ হবে 90 ডিগ্রি। শর্ট প্রশ্ন হিসেবে হয়তো বলতে পারে অর্ধবৃত্তস্থ কোণ ড্যাশ কি সমকোণ। ক্লিয়ার? আচ্ছা, তো চলো শুরু করা যাক। দেখো আমরা উপপাদ্যের প্রথম স্টেপ কি জানি, প্রদত্ত। তাহলে প্রদত্ততে এখানে আমরা এই কথাটা বলতে পারি যে এই যে জায়গাটায় দেখো অর্ধবৃত্তস্থ কোণ বলেছিল না, সমকোণ ওটা আমরা প্রমাণ করব, কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ তো বলেছে তাই না, তো কোণটার নাম কি কিছু তো আমাকে লিখতে হবে প্রদত্ততে, যেটা ওরা বলে দিয়েছে অর্ধবৃত্তস্থ কোণ। তো আমরা কি এই কথাটা বলতে পারি ও কেন্দ্রীয় বৃত্তের দেখো কোনটার নাম কি এসিবি, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি যে কোনো একটি অর্ধবৃত্তস্থ কোণ, কথাটা লিখতেই পারি আমরা। তাহলে প্রদত্ততে আমরা লিখব প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি কোণ, এসিবি একটি যে কোনো অর্ধবৃত্তস্থ কোণ, আমি আবারও বলছি, দেখো আমাদের এটা দেখাতে হবে যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত আছে, যে সেই বৃত্তের যে কোনো একটা জায়গায় অর্থাৎ বৃত্তটাকে অর্ধেক করার পর যে বৃত্তস্থ কোণ অর্থাৎ বৃত্তের উপর অবস্থিত যে কোণটা তৈরি হবে না, সেই কোণটার পরিমাপ হচ্ছে সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি হবে। ঠিক আছে, সেটা ওপরে হতে পারে, সেটা নিচেও হতে পারে। ঠিক আছে, তো অর্ধবৃত্তস্থ কোণ ওরা যেহেতু বলেছে প্রদত্ততে আমরা লিখলাম। প্রমাণ করতে হবে, আমাদের কি প্রমাণ করতে হবে, তাহলে প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে বলো, আমাদের এটাই প্রমাণ করতে হবে যে অর্ধবৃত্তস্থ কোণ অর্থাৎ এখানে অর্ধবৃত্তস্থ কোণ বলতে কে এসিবি, আমাদের এটাই প্রমাণ করতে হবে যে কোণ এসিবি সমান হচ্ছে কি 90 ডিগ্রি বা এক সমকোণ। এসিবি কোণের পরিমাপ কি হবে 90 ডিগ্রি বা হচ্ছে এক সমকোণ। আচ্ছা, এবার আমরা যেটা করব, এটা উপপাদ্যের মেন হেডিং অর্থাৎ মেন যেটা স্টেপ, প্রমাণ, হেডিং না প্রমাণ। আচ্ছা, এবার আমি একটা জিনিস বলি যে আমি কি বলেছিলাম যে উপপাদ্যের মেনলি হচ্ছে 4টে স্টেপ হয়। উপপাদ্যের মেনলি কটা স্টেপ হয়, 4টে স্টেপ হয়। তার মধ্যে আমরা অলরেডি 2টো স্টেপ করে নিয়েছি। আচ্ছা, থার্ড যে স্টেপ আছে সেটা হচ্ছে অঙ্কন। এই যে অঙ্কনটা, এই অঙ্কনটা কোনো কোনো উপপাদ্যে কাজে লাগে, আবার কোনো কোনো উপপাদ্যে কি কাজে লাগে না। এই উপপাদ্যে কিন্তু অঙ্কনের কোনো প্রয়োজন নাই, কারণ অঙ্কন ছাড়াই আমরা প্রমাণ করে দিতে পারবো, তাই অঙ্কনের কাজ নেই। তাহলে ডাইরেক্ট আমরা কোথায় চলে যাব, ডাইরেক্ট আমরা চলে যাব প্রমাণে। ঠিক আছে, চলো প্রমাণে আমরা বলতে পারি তাহলে প্রমাণ। আচ্ছা, প্রমাণে কি লিখতে পারি, দেখো আমরা এই সেম মানে আগের যে উপপাদ্যটা করলাম না, উপপাদ্য 35 করতে গিয়ে আমরা যে কথাটা লিখেছিলাম যে বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ আর হচ্ছে বৃত্তস্থ কোণ পেয়েছি, সেম জিনিসটা হুবহু এখানে কপি পেস্ট করব। তাহলে এখানে আমরা লিখতে পারি যে এপিবি বৃত্ত চাপ দ্বারা গঠিত, এপিবি বৃত্ত চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ
কেন্দ্রস্থ কোণটার নাম কি বলতো? দেখো এখানে কেন্দ্রস্থ কোণটা কিন্তু এরকম ভাবে আসবে, মানে এ ও বি, কেন্দ্রস্থ কোণ এ ও বি, এবং বা ও বৃত্তস্থ কোণ, অর্থাৎ ওপরে যে কোণটা তৈরি হয়েছে এই কোণটাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণটার নাম কি? এসিবি। তাহলে বৃত্তস্থ কোণ নাম হচ্ছে এসিবি। আমি আবারও বলছি, দেখো আমরা এটা উপপাদ্য 34 যখনই করেছি না, উপপাদ্য 34 আমরা এখন পর্যন্ত অর্থাৎ 34 করলাম, 35 করলাম, 37 করলাম, এই তিনটা উপপাদ্য কিন্তু একটাই চ্যাপ্টার, অর্থাৎ চ্যাপ্টারের নাম বৃত্তকোণ সম্পর্কিত উপপাদ্য। এই তিনটা উপপাদ্য মানে আমি এই চ্যাপ্টার থেকে বেশি ইম্পর্টেন্ট বলতে চাচ্ছি, কারণ এই আগের বছর এই চ্যাপ্টার থেকে আসেনি। আগের বছর বলতে এই বছর, তোমরা যেহেতু 2026 মানে 2026 আগের বছর তো 2025 এসছে, যেটা রানিং বছর চলছে, ঠিক আছে। আগের বছরে যারা স্টুডেন্ট ছিল তাদের যেহেতু আসেনি, তাই তোমাদের জন্য এই চ্যাপ্টারটা আর তার সঙ্গে হচ্ছে স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আছে, এই দুটো চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। দুটো চ্যাপ্টার থেকে আসবেই, আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আসবেই পরীক্ষাতে, ঠিক আছে। তাই আমরা কি করলাম, দেখো ওই কনসেপ্ট অনুযায়ী বললাম যে এই যে এপিবি বৃত্তচাপ আছে, এই বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ অর্থাৎ এওবি এবং বৃত্তস্থ কোণ কি এসিবি। যখনই আমরা এই কথাটা বলতে পারবো, তার মানে এখন আমরা বলতে পারি যে অতএব এওবি, এই এওবি সমান হবে এই এসিবি যে কোণটা আছে তার দ্বিগুণ, মানে 2 কোণ এসিবি। আবারও বলছি, দেখো এওবি কোণের পরিমাপ কি হবে? 2 কোণ এসিবি হবে। আচ্ছা, এবার একটা মজার জিনিস দেখো, এখানে আমরা এবি একটা কি বলতো, এবি এখানে একটা সরল রেখাংশ এঁকেছি। এই সরল রেখাংশ, এটা একটা কি সরল রেখাংশ। আচ্ছা, যেহেতু এবি একটা সরল রেখাংশ, তাহলে কি আমরা বলতে পারি না যে সুতরাং এওবি অর্থাৎ মিডিলে যে কোণটা তৈরি হয়েছে সেই কোণটা কত ডিগ্রি হবে? 2 সমকোণ বা 180 ডিগ্রি হবে। এই কথাটা কি আমি বলতে পারি যে যেহেতু এবি একটি সরল রেখাংশ। আচ্ছা, রেখা কেন লিখলাম না? কারণ হচ্ছে যে রেখা মানে যার শেষ নাই, আর রেখাংশ মানে হচ্ছে একটা অংশ, বুঝিয়ে দিয়েছে। যেহেতু এটা বৃত্তের মধ্যে থাকছে, তার মানে এটা একটা অংশের মধ্যে থাকছে, তাই না? তাই আমরা সরল রেখাংশ নিয়েছি। তাহলে এবি একটি সরল রেখাংশ, যেহেতু এবি একটি সরল রেখাংশ, সুতরাং আমরা এই কথাটা বলতেই পারি যে এওবি কোণ এওবি সমান হচ্ছে 180 ডিগ্রি বা হচ্ছে 2 সমকোণ, এই কথাটা বলতে পারি। এবার একটু আগেই দেখো আমরা বললাম যে এওবি সমান হচ্ছে 2 কোণ এসিবি। যদি এওবি সমান 2 কোণ এসিবি হয়, তাহলে কি এটাকে আমি ঘুরিয়ে এই কথাটা বলতে পারি না যে 2 কোণ এসিবি সমান হচ্ছে কোণ এওবি? এটা বলতে পারি তো নাকি? কারণ দেখো আমাদের এদিকে এসিবি সমান 90 ডিগ্রি বলেছে, আর এসিবি কোণটা আমাদের দেখাতে হবে। এবার একটা মজার জিনিস দেখো, এওবি কোণ সমান কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি 180 ডিগ্রি। তাহলে এই জায়গাটায় আমরা কি করব? এওবির জায়গায় 180 ডিগ্রি বসিয়ে দেবো। দেখো তাহলে কি আমরা বলতে পারি না যে বা 2 কোণ এসিবি সমানই হচ্ছে এওবি কোণের পরিবর্তে আমরা লিখবো 180 ডিগ্রি, তার মানে এখানে লিখতে পারি 180 ডিগ্রি। এবার দেখো এসিবি কোণের সঙ্গে 2 কি আকারে আছে? গুণ আকারে আছে। সমানের এদিকে যদি কেউ গুণ আকারে থাকে, আমি সমানের ওইদিকে যখনই পাঠাবো তখন সেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি যে বা কোণ এসিবি, দেখো এসিবি কোণের সঙ্গে 2 গুণ আকারে আছে, তাহলে সমানের ওইদিকে যখনই যাবে এটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, অর্থাৎ 180 ডিগ্রি বাই হচ্ছে 2 হবে। আচ্ছা, যখনই 180 ডিগ্রি বাই 2 হবে, তার মানে কাটাকাটি আমি করতে পারি, তাহলেই তো বলতে পারি যে 90 ডিগ্রি। তার মানে অতএব কোণ এসিবি, দেখো কোণ এসিবি সমান হচ্ছে কি হচ্ছে? 90 ডিগ্রি হচ্ছে। আমাদের কি প্রমাণ করতে বলেছিল? এটাই তো বলেছিল যে এসিবি কোণের পরিমাপ কত ডিগ্রি আসবে? 90 ডিগ্রি। তাহলে কি এখন আমরা বলতে পারি না যে অতএব অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ? আমাদের চলে এসেছে প্রমাণ। তার মানে এখন বলতে পারি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। প্রমাণিত। আমি আবারও বলছি প্রথম থেকে, দেখো এই উপপাদ্যটা 2019 সালে, মেবি 2019 সালে এসেছিল। কেউ কল্পনাই করতে পারেনি যে এই উপপাদ্যটা পরীক্ষা আসতে পারে। ছোট উপপাদ্য,
অনেকে কল্পনা করেনি যে এই টাইপের উপপাদ্য কোনোদিন মাধ্যমিকে আসতে পারে। 5 মার্কের একটা উপপাদ্য, এটা প্রমাণ হলো নাকি এত ছোট? কিন্তু বাই চান্স, বলা তো যায় না কখন কি হতে পারে। আচ্ছা দেখো, আমাদের বলেছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। প্রথমেই একটা কথা বলেছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ঠিক আছে। এটা 5 মার্কেরও আসতে পারে, শর্ট প্রশ্নও আসতে পারে 1 মার্কে, ঠিক আছে, বা এমসিকিউ টাইপেরও আসতে পারে। তো আমি কি করলাম, প্রথমত ওই যে হেডিংটা আছে সেই হেডিংকে 2 ভাগে ভাগ করে দিলাম। দিয়ে কি করব, একটা ভাগ প্রদত্ততে লিখবো, একটা ভাগ প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে তে লিখবো। প্রদত্ততে আমরা বলতে পারি অর্ধবৃত্তস্থ কোণ যেটা আছে না, ওটা কি মানে একটু মানে কি বলবো যে লিখলাম, ভাষায় লিখলাম। আচ্ছা কি লিখলাম দেখো, কেন্দ্রকে আছে ও, তাই ও কেন্দ্রীয় বৃত্তের এই জায়গাটায় মানে এওবি এর সাপেক্ষে এসিবি একটা কি বলতো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ কেন হয়েছে, কারণ এই যে মানে ব্যাস আছে এবি না, ব্যাস সমান 2 ভাগে ভাগ করে দিয়েছে। যেহেতু ব্যাস সমান 2 ভাগে ভাগ করে দিয়েছে, তাই আমরা বলতে পারি যে এসিবি যে কোণটা আছে, এসিবি যে কোণটা আছে সেই কোণটা কি হবে, অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এসিবি যে কোনো একটি অর্ধবৃত্তস্থ। এবার আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, যে এই যে জায়গাটা কোণটা তৈরি হবে, অর্থাৎ এই জায়গাটায় এসিবি সেই কোণটা মানে যে কোনো জায়গায় যে কোণটা তৈরি হবে সেটা 90 ডিগ্রি হবে বা এক সমকোণ হবে, ঠিক আছে। অনেক বুঝতে পারে না যে এই জায়গায় কিভাবে 90 ডিগ্রি কোণ তৈরি হবে। একটু বইয়ে যদি তোমরা ছবিটা দেখো, বইটাকে ঘুরাবে, দিয়ে চাঁদা বসিয়ে দেখবে ওখানে 90 ডিগ্রি কোণই কিন্তু হবে। মানে বইটাকে একটু ঘুরাবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে। তাহলে আমরা বলতে পারি যে কোণ এসিবি সমান হচ্ছে 90 ডিগ্রি। এবার আমাদের যেটা করতে হবে প্রমাণ, উপপাদ্যের মেন স্টেপ। আমরা প্রমাণে কি করতে পারি দেখো, আমরা ওই 34 নম্বর যে উপপাদ্যটা করেছিলাম না, সেই 34 নম্বর উপপাদ্যের কনসেপ্ট থেকে কি বলতে পারি না, যে এপিবি বৃত্তচাপ, এপিবি বৃত্তচাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এখানে যে কোণটা তৈরি হয়েছে এওবি, ও বৃত্তস্থ কোণ এই যে জায়গাটা যে কোণটা তৈরি হয়েছে এসিবি বা বিসিএ বলতে পারি। আচ্ছা যখনই এই কথাটা আমরা বলবো তখনই তো এই কথাটা বলতে পারি যে অতএব কোণ এওবি সমান হচ্ছে 2 কোণ এসিবি, অর্থাৎ কেন্দ্রস্থ কোণের পরিমাপ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। আচ্ছা এবার একটা জিনিস দেখো, এবি যেহেতু একটা সরল রেখাংশ, আর সরল রেখাংশের উপর যে মিডিলে যে কোণটা তৈরি হবে কেন্দ্রে, সেটা নিশ্চয়ই 180 ডিগ্রি হবে বা 2 সমকোণ হবে, সেটাই লেখা আছে দেখো, এওবি সমান হচ্ছে 180 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা যখনই এই কোণটা এওবি কোণটা 180 ডিগ্রি হবে, এবার আমরা কি এই কথাটা বলতে পারি না যে 2 কোণ এসিবি, অর্থাৎ উপরে দেখো 2 কোণ এসিবি সমান হচ্ছে কি হবে, এওবি হবে। মানে এটাকে একটু ঘুরিয়ে লিখলাম, মানে এটাকে বাম দিকে পাঠিয়েছি আর এটাকে ডান দিকে পাঠিয়েছি। এবার যেহেতু এওবি কোণের পরিমাপ 180 ডিগ্রি আমরা পেয়ে গেছি, তাহলে এওবির জায়গায় আমরা 180 ডিগ্রি বসাতে পারি। এখানে দেখো এসিবি কোণের সঙ্গে 2 গুণ আকারে আছে, যখনই 2 কে আমরা সমানের ওই দিকে পাঠাবো কি হবে, ভাগ হয়ে যাবে, তার মানে কাটাকাটি হবে, কাটাকাটি করে 90 ডিগ্রি। এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছো। তাহলে এখন আমরা বলতে পারি যে অর্ধবৃত্তস্থ কোণ কি হবে, সমকোণ হবে। ক্লিয়ার? আচ্ছা এরপরে তোমাদের যে উপপাদ্য 48 আছে, উপপাদ্য 48, আমি বলবো যে তোমাদের টোটাল এই ভিডিওতে 60টা উপপাদ্য বলেছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য বলবো এই উপপাদ্যটা, মানে সব থেকে বেশি মানে প্রথম মানে ক্রেডিট যদি আমি দিই তাহলে এই উপপাদ্যটাকে দিব, খুবই ভালোভাবে বুঝবে। দেখো আমরা প্রথমে হেডিংটা ভালোভাবে বুঝবো, হেডিংটা যদি ভালোভাবে আমরা বুঝে নিতে পারি তাহলে এখান থেকে আমরা প্রদত্ত আর প্রামাণ্য বিষয় আলাদা করে দিতে পারবো। ঠিক আছে, দেখো কি বলছে, বলছে যে কোনো সমকোণী ত্রিভুজ, যে কোনো সমকোণী ত্রিভুজ, কোণ ভেদে ত্রিভুজ আমরা দেখেছি স্থলকোণী ত্রিভুজ হয়, সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, আর সমকোণী ত্রিভুজ হয়। সমকোণী ত্রিভুজ মানে কি, সমকোণী ত্রিভুজ মানে কি, দেখো সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে, মাথায় রাখবে যে যে ত্রিভুজের একটা কোণের পরিমাপ অবশ্যই 90 ডিগ্রি হবে, অবশ্যই কি হবে 90 ডিগ্রি বা 90 ডিগ্রি হবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য হচ্ছে একটা কোণ কি হবে 90 ডিগ্রি হবে। তাহলে ধরো আমি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছি, সেই ত্রিভুজটার নাম হচ্ছে এবিসি। তাহলে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু তাই বলেছি, অর্থাৎ যে জায়গাটায় সমকোণ তৈরি হয়েছে সেই জায়গাটাকে সমকৌণিক বিন্দু বলা হয়। আমরা যেমন শীর্ষবিন্দু পড়েছি, কৌণিক বিন্দু পড়েছি, এখানে শীর্ষবিন্দু বলতে এখানে সমকোণ তৈরি হয়েছে এই জায়গাটায়, তাহলে এই জায়গাটাকে আমরা কি বলবো বলতো, সমকৌণিক বিন্দু, অর্থাৎ এ হচ্ছে একটা সমকৌণিক বিন্দু। সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর, দেখো
মাথায় রাখবে যে সমকোণী ত্রিভুজের যে জায়গাটায় 90 ডিগ্রি কোণ তৈরি হয় ঠিক তার সামনে যে বাহুটা থাকে, অর্থাৎ সমকোণী ত্রিভুজের তিনটা বাহুর নাম আছে আলাদা আলাদা, একটা অতিভুজ, একটা ভূমি, আর একটা হচ্ছে লম্ব। অতিভুজের দৈর্ঘ্য সব থেকে বড় হয়, এটা নিশ্চয়ই তোমরা জেনেছো। আচ্ছা, এই সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর কি করা হয়েছে, লম্ব অঙ্কন করা হয়েছে। লম্বটার নাম দেখো এডি। তাহলে অঙ্কন করলে তারপর ওরা একটা কমা দিয়ে দিয়েছে না, তার মানে এটাকেই দেখো, এটাকেই তোমরা কাজে লাগাও প্রদত্ত হিসাবে। তাহলে এতদূর পর্যন্ত আমরা কি বলবো, এটা হচ্ছে একটা প্রদত্ত, মানে প্রদত্ততে এটাই বানিয়ে লিখবো। আচ্ছা, তারপরে আসি, বলছে এই লম্বের অর্থাৎ এডি লম্বের উভয় পার্শ্বে অবস্থিত ত্রিভুজদ্বয় কি হবে, সদৃশ হবে। অর্থাৎ আমাদের বলছে এটাই যে এই যে লম্বটা এঁকেছি তার উভয় পার্শ্বে, মানে এই পার্শ্বে আর এই পার্শ্বে দুটো ত্রিভুজ তৈরি হয়েছে, এই দুটো ত্রিভুজ কি হবে, সদৃশ হবে, এটা প্রমাণ করতে হবে। তাছাড়াও বলছে ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মানে সিঙ্গেল ভাবে এই ত্রিভুজটা যদি ধরি, এই সিঙ্গেল ত্রিভুজটা মূল যে ত্রিভুজ আছে অর্থাৎ বড় যে ত্রিভুজটা আছে এবিসি তার সঙ্গে সদৃশ হবে। আবার এই পাশে যে ত্রিভুজটা আছে প্রত্যেকে যেহেতু বলেছে এই ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে। অর্থাৎ এখানে আমাদের তিনটা প্রমাণ করতে হবে। কটা? তিনটা প্রমাণ। কি কি? প্রথমত আমাদের দেখাতে হবে এই দুটো ত্রিভুজ সদৃশ আছে, দ্বিতীয়ত আমাদের দেখাতে হবে এই ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজটা সদৃশ আছে, আর ওই পাশে যে ত্রিভুজটা আছে তার সঙ্গে বড় ত্রিভুজ সদৃশ আছে। অর্থাৎ আমরা যদি তিনটা ত্রিভুজ ধরি, ধরো এটা হচ্ছে একদম ছোট ত্রিভুজ, এটা মেজো ত্রিভুজ, আর যেটা বড় ত্রিভুজ আছে, এই ছোট ত্রিভুজটা কি হবে, বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে, মেজো ত্রিভুজ হচ্ছে বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ হবে, আর ছোট আর মেজো এরা পরস্পর হচ্ছে সদৃশ হবে। সদৃশ বলতে একসঙ্গে মিল পাবো। আমরা প্রত্যেকটাই কি করবো বলতো, সদৃশ কোণই দেখাবো, অর্থাৎ কোণগুলো সমান দেখাবো। যদি কোণগুলো সমান দেখে দিতে পারি তাহলে এই ছোট ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজ, আবার মেজো ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজ সদৃশ দেখে দিতে পারবো। আর তারপরে হচ্ছে আমরা এই স্টেপটা করব। তাহলে প্রথম কথা হচ্ছে আমরা প্রদত্ত করব। প্রদত্ত অর্থাৎ দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, বলছে যে কোনো সমকোণী ত্রিভুজ। এখানে যে কোনো সমকোণী ত্রিভুজ বলতে কি, এবিসি। তাহলে এবিসি একটি, আমরা বলতেই পারি যে এবিসি একটি যে কোনো সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যার কোণ এ হচ্ছে কি সমকোণ, যার কোণ এ কি সমকোণ, এবং আমরা বিএসি বলতে পারি যে বিএসি সমকৌণিক বিন্দু থেকে, ঠিক আছে, বা সমকৌণিক বিন্দু এ থেকে, এবং সমকৌণিক বিন্দু নাম কি এ থেকে, দেখো কি বলা হয়েছে, সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর, তাহলে অতিভুজেরটার নাম কি বিসি। তাহলে অতিভুজ আমরা বলতেই পারি যে অতিভুজ বিসি, দেখো অতিভুজের উপর লম্ব অঙ্কন করা হয়েছে, তার মানে বিসি বাহুর উপর এডি কি লম্ব, এডি লম্ব অঙ্কন করা হলো আমরা বলতে পারি। আমি আবারও বলছি, দেখো ওই যে স্টেপটা আছে না, প্রথম স্টেপটা আমরা কমা পর্যন্ত ওটাকে প্রদত্ততে বানিয়ে লিখেছি, মানে সেম হুবাহু কপি করেছি, শুধু নাম যোগ করেছি। দেখো ওরা বলেছিল যে কোনো সমকোণী ত্রিভুজ, আমরা লিখলাম এবিসি সমকোণী ত্রিভুজ। ওরা বলেছিল সমকৌণিক বিন্দু, আমরা ধরে নিলাম যে এ হচ্ছে সমকোণ এবং তার সমকৌণিক বিন্দু এ। ওরা বলেছে অতিভুজের উপর, আমরা ধরে নিলাম বিসি অতিভুজ। ওরা বলেছে কি যে লম্ব অঙ্কন করলে, আমরা বললাম এডি লম্ব অঙ্কন করা হলো, ঠিক আছে। আচ্ছা, এবার সেকেন্ড স্টেপ যেটা আমাদের প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রামাণ্য বিষয়, বা আমরা বলতে পারি যে প্রমাণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তিনটা প্রমাণ আছে। কি কি প্রমাণ করতে হবে দেখো। প্রথম যেটা আমরা প্রমাণ করব যে এই ছোট ত্রিভুজটার সঙ্গে মূল যে ত্রিভুজটা আছে অর্থাৎ এবিসি, তার মানে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর কি সদৃশ, যদি নাম্বার দিই তাহলে বেশি বেটার হবে। 1 নাম্বার এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, 2 নাম্বার আমাদের এটা প্রমাণ করতে হবে যেটা মেজো ত্রিভুজ আছে, দেখো এই ত্রিভুজটা, ত্রিভুজ
ADC ও যেটা বড় ত্রিভুজ আছে অর্থাৎ ত্রিভুজ ABC পরস্পর কি সদৃশ। তার মানে আমরা একবার দেখাবো ABD ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজটা সদৃশ, মানে সবকিছু সমান আছে। তারপর ADC ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজটা সদৃশ আছে। আর 3 নাম্বার যেটা আমরা দেখাবো যে ওরা একে অপরের সঙ্গে অর্থাৎ ছোট আর মেজো কি হবে সদৃশ হবে। তার মানে ছোট ত্রিভুজটার নাম হচ্ছে ত্রিভুজ ABD, সেই ABD ত্রিভুজ ও যেটা মেজো ত্রিভুজ আছে অর্থাৎ ত্রিভুজ ADC। দেখো ত্রিভুজের আমি কিন্তু নাম দিয়েছি ABD মানে যে ABD বলতে হবে তা কিন্তু না, তোমরা BADও বলতে পারো, ADB বলতে পারো, যে কোনো একদিক থেকে শুরু করবে আর পর পর বলবে। এই BAD এভাবে বলতে পারো বা ADB, মানে যে কোনো একদিক থেকে বলতে হবে। ক্লিয়ার? আচ্ছা, পরস্পর কি হবে সদৃশ হবে, পরস্পর সদৃশ। আমি প্রথম থেকে আরেকবার বলছি, দেখো ওপরে যে হেডিংটা আছে না, সেই হেডিং থেকে আমরা কি করব বলো তো, ওপরে যে হেডিংটা আছে সেই হেডিং থেকে আমরা প্রদত্ত আর প্রামাণ্য বিষয় লিখব। করলে পর্যন্ত আমরা প্রদত্ততে লিখেছি, আর প্রমাণ করতে হবে। আমাদের কি প্রমাণ করতে হবে? একবার প্রমাণ করতে হবে এই ত্রিভুজের সঙ্গে মূল যে ত্রিভুজটা আছে সেটা সদৃশ হবে। তারপর আমাদের প্রমাণ করতে হবে মেজো যে ত্রিভুজ আছে তার সঙ্গে মূল ত্রিভুজটা সদৃশ হবে। আর আমাদের প্রমাণ করতে হবে ছোট ত্রিভুজের সঙ্গে এই মেজো ত্রিভুজটা পরস্পর কি হবে সদৃশ হবে। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা প্রথমত হচ্ছে ABD ত্রিভুজ যেটা আছে তার সঙ্গে ABC ত্রিভুজ সদৃশ দেখাবো। আচ্ছা, প্রমাণ ডাইরেক্ট করতে পারি। প্রমাণ, দেখো প্রমাণে আমরা কি বলতে পারি? আচ্ছা, প্রমাণে ত্রিভুজ ABD, আমরা ত্রিভুজ ABD ও ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC এর মধ্যে এই কথাটা বলতে পারি যে ত্রিভুজ ABD ও ত্রিভুজ ABC এর মধ্যে আমরা তিনটে জিনিস সমান দেখবো। আচ্ছা, একটা কথা দেখো তো, এই কোণটা মানে ছোট ত্রিভুজটার আগে দেখবো আমরা, প্রথমে ছোট ত্রিভুজটা দেখবো। ছোট ত্রিভুজটার এই কোণটা সমকোণ হবে তো নাকি? কোণটার নাম হচ্ছে ADB সমান। আচ্ছা, বড় যে ত্রিভুজটা আছে সেই ত্রিভুজের এটা যেহেতু সমকোণিক বিন্দু মানে BAC কি হবে সমকোণ হবে। তার মানে BAC সমানই হচ্ছে কি বলতো 90 ডিগ্রি বা হচ্ছে এক সমকোণ বলতে পারি। তাহলে একটা স্টেপ হলো, আমরা তিনটে জিনিস দেখাবো যে সমান আছে, তিনটে স্টেপ। ঠিক আছে, তাহলে প্রথম স্টেপ দেখো, ছোট ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি আছে, বড় ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি আছে, মানে একটা মিল পেলাম। আচ্ছা, 2 নাম্বার দেখো, ছোট ত্রিভুজের ক্ষেত্রে ABD এই যে কোণটা আছে আর বড় ত্রিভুজের ক্ষেত্রে ABC, দুটোই তো একটাই কোণে আসছে তাই না? অর্থাৎ আমি বলতে চাইছি এটা যে ধরো সাপোজ আমি বললাম এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, দিয়ে আমি কি বলছি যে এটাকে আরো বাড়ালাম সামনের দিকে, এটাকেও দেখা যাচ্ছে আরো বাড়ালাম, ওপরে আমি বাড়াইনি, ধরো এদিকেই বাড়ালাম, এখানে ভাগ আছে ধরো। তো এই জায়গাটার কোণের কি কোনো চেঞ্জ হচ্ছে? কোনো কিন্তু চেঞ্জ হচ্ছে না, শুধু এই বাহুটাকে বাড়ানো হচ্ছে। তো আমরা তো এই কথাটা বলতেই পারি যে ABD সমান, মানে ABD এই কোণটার সঙ্গে বড় যে ত্রিভুজ আছে ABC কোণ সমান হবে, ABC কোণ সমান হবে। তার মানে দুটো স্টেপ কিন্তু আমরা পেয়ে গেছি। এবার তোমাদের আমি একটা কথা বলি, ছোট ত্রিভুজ দিয়ে বোঝাই। ধরো এই কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে, আর একটা বড় ত্রিভুজের কি হলো ওটাও 90 ডিগ্রি, আবার এই কোণটা ধরো 45 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এটা যদি 45 ডিগ্রি হয় তো তোমরাই আমাকে বলো যে বড় কোণটারও, বড় যে এইটা আছে ত্রিভুজ আছে সেটারও এটা 45 ডিগ্রি হয়ে যাচ্ছে। এবার বাকি থাকছে একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণ 90 ডিগ্রি পেয়েছি, একটা কোণ 45 ডিগ্রি পেয়েছি। তার মানে অলরাইট আর একটা যে কোণ হবে অবশ্যই 45 ডিগ্রি আসবে, এবং বড় যে ত্রিভুজটা হবে তারও আর একটা কোণ যেটা আসবে সেটা হচ্ছে 45 ডিগ্রি আসবে। অর্থাৎ ছোট ত্রিভুজের এই কোণটা বাকি থাকছে, তাই তো নাকি? আবার বড় ত্রিভুজের এই কোণটা বাকি থাকছে, তার মানে এই কোণ আর এই কোণ অবশ্যই সমান হবে, সমান হতে হবে বাধ্য। তার মানে আমরা কি এখন বলতে পারি যে অতএব কোণ BAD, অতএব না দিলে আবার বলতে পারি BAD সমান হচ্ছে BAD সমান হচ্ছে এই কোণটার নাম বলো ACB।
তাহলে দেখো আমরা দুটো ত্রিভুজের মধ্যে সদৃশ প্রমাণ করতে গিয়ে তিনটে কোণই কিন্তু সমান বলে দিয়েছি, যেটা আমরা ক্লাস সেভেনে সর্বসমতার ধারণা বলে, আর মাত্র 3টা পাতা ছিল, তাই না? 3টা পাতার মধ্যে সেকেন্ড পাতাতে একটা কথা লেখা ছিল যে কোনো একটা ত্রিভুজের সঙ্গে অপর একটা ত্রিভুজের যখন 3টি কোণের পরিমাপ অপর একটা ত্রিভুজের 3টা কোণের পরিমাপের সঙ্গে মিলে যাবে, তখন সেই ত্রিভুজ দুটোকে আমরা সদৃশকোণী ত্রিভুজ বলবো। তাহলে দেখো তো এখানে 1 2 3টা মানে এই ছোট ত্রিভুজের 3টা কোণের সঙ্গে বড় ত্রিভুজটা 3টা কোণ মিলছে না। তাহলে কি আমরা এখন বলতে পারি না যে অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ কোণী। আচ্ছা, যখনই এবিডি আর এবিসি ত্রিভুজ পরস্পর কি হবে? সদৃশ কোণী হবে। তার মানে কি আমরা এখন বলতে পারি না যে অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর কি সদৃশ। আমাদের এটাই তো প্রমাণ করতে বলেছিল 1 নাম্বার। দেখো তো এবিডির সঙ্গে এবিসি পরস্পর সদৃশ না, তার মানে 1 নাম্বার প্রমাণিত আমরা কিন্তু এখন বলতে পারি যে 1 নাম্বার প্রমাণিত বা প্রুভ। আমি আবারও বলছি, দেখো আমরা ছোট ত্রিভুজটার সঙ্গে বড় যে মূল ত্রিভুজ আছে সেই ত্রিভুজটা সদৃশ দেখাবো, তাই আমরা কি করলাম, প্রথমে এই ত্রিভুজের একটা সমকোণ দেখালাম, বড় ত্রিভুজের একটা সমকোণ দেখালাম। এই ত্রিভুজের এই কোণ আর বড় ত্রিভুজের এই কোণ সমান, একই জায়গায় তৈরি হয়েছে, তাই সমান হবে। আর বাকি যে কোণটা দুটো থাকছে সেটাও কি হবে? সমান হবে। তার মানে আমরা বলতে পারি যে এরা সদৃশকোণী, আর সদৃশকোণী মানে সদৃশ। এবার আমরা 2 নাম্বার প্রমাণ করব। দেখো কি বলতে পারি, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ কি এবিসি মানে মেজো ত্রিভুজের সঙ্গে যেটা মূল ত্রিভুজ আছে এবিসি এর মধ্যে আচ্ছা, প্রথমত 1 নাম্বার, এবার আমরা এই সাইডে চলে আসব। এই যে কোণটা আছে নিশ্চয় 90 ডিগ্রি হবে, আর মূল যে ত্রিভুজ আছে মানে এই কোণটা মূল ত্রিভুজে অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ ওটা সমকোণিক বিন্দু। তার মানে আমরা বলতে পারি যে এডিসি সমান হচ্ছে বিএসি। কোণ বিএসি সমান হচ্ছে কি বলতো? 90 ডিগ্রি। এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, 2 নাম্বার দেখো, এই যে আমরা যখন এটা দেখছি, ঠিক আছে, তার মানে এসিডি বলতে পারি। এই যে কোণটা আছে মানে মেজো ত্রিভুজে, আর বড় ত্রিভুজেরও এসিবি একই তো হয়েছে, একই জায়গায় তো কোণ, মানে কোণের তো কোনো চেঞ্জ হচ্ছে না, তাই না? তাহলে তো আমরা বলতে পারি যে এসিডি কোণ সমান, এসিডি কোণের সঙ্গে কে সমান হবে? এসিবি কোণ সমান হবে, তার মানে এসিবি, ঠিক আছে, সমান। এটা 2 নাম্বার। আচ্ছা, 3 নাম্বার, তাহলে বাকি থাকছে মেজো ত্রিভুজের এই কোণ আর বড় ত্রিভুজের কি থাকছে এই কোণ। তার মানে আমি কি বললাম, এটা ধরো সাপোজ 90 ডিগ্রি, আর এটা ধরো আমি সাপোজ বলছি 45 ডিগ্রি, তার মানে এটাও বাধ্য 45 ডিগ্রি হতে, আর বড় ত্রিভুজের এই কোণটাও 45 ডিগ্রি হতে কিন্তু বাধ্য, অবশ্যই হবে, ঠিক আছে। তার মানে আমরা এখন বলতে পারি যে এই কোণটার নাম কি বলো? এসিডি। এই কোণটা হবে সিএডি। আমরা এসিডি নিয়ে নিয়েছি। সিএডি সমান হচ্ছে এই যে কোণটা আছে অর্থাৎ এবিসি, ঠিক আছে। তার মানে দেখো 3টা কোণ কিন্তু আমরা আবারও বলে দিচ্ছি যে সমান হচ্ছে, মানে এই কোণ 90 ডিগ্রি, এই বড় কোণ 90 ডিগ্রি, এই কোণের সঙ্গে যে বড় ত্রিভুজ আছে মানে একটাই কোণ হচ্ছে মানে সমান হবে, আর এই কোণের সঙ্গে এই কোণ সমান, অর্থাৎ সিএডির সঙ্গে এবিসি সমান হবে, ঠিক আছে। এবার দেখো আবার যখন 3টে জিনিস সমান আসবে, তার মানে কি এখন আমরা বলতে পারি না যে অতএব ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ কোণী। আর যখনই সদৃশ কোণী হবে, তার মানে তো এখন আমরা বলতে পারি যে অতএব 2 নাম্বার যেটা বলেছিল, দেখো এডিসি ও এবিসি, তার মানে ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর হচ্ছে কি সদৃশ। এটা হচ্ছে 2 নাম্বার প্রমাণিত। টোটাল 3টে প্রমাণ আমাদের বলেছে। আমি আবারও বলছি, দেখো
আমাদের এই উপপাদ্যটা কি প্রমাণ করতে হবে, যে প্রথমত হচ্ছে এই ত্রিভুজের সঙ্গে মানে ছোট ত্রিভুজের সঙ্গে বড় যে মূল ত্রিভুজ আছে সেটা সদৃশ, তারপরে এই ত্রিভুজের সঙ্গে মানে মেজর যে ত্রিভুজটা আছে তার সঙ্গে মূল ত্রিভুজ সদৃশ, আর এরা একে অপরের সঙ্গে সদৃশ হবে। এই একে অপরের সঙ্গে সদৃশ মানে 3 নাম্বারটা একটু পরে আসছি, আমি মিটিয়ে দিব, আবার বোঝাবো। তো আমি প্রথম থেকে আমি আরেকবার বলছি, দেখো প্রদত্ত যেটা আছে হেডিং থেকে হুবহু করলে পর্যন্ত কপি পেস্ট করেছি, প্রমাণ করতে হবে বা প্রামাণ্য বিষয়, এটা আমরা কি করলাম, এই যে কথাটা এক্ষুনি বললাম সেই 3টে স্টেপ লিখে নিয়েছি। এবার যেটা কাজ সেটা হচ্ছে প্রমাণ। আমরা প্রমাণে কি করলাম, এই ছোট ত্রিভুজের সঙ্গে মূল ত্রিভুজ সদৃশ দেখার জন্য 3টা কোণ সমান দেখালাম। 3টা কোণ যখন সমান হবে তার মানে তারা সদৃশ কোণী, আর যদি সদৃশ কোণী হয় তার মানে সদৃশ হবে। আবার কি করলাম, এই সাইডে ত্রিভুজের সঙ্গে বড় ত্রিভুজ কি দেখালাম, সদৃশ দেখার জন্য 3টা কোণ সমান দেখালাম। যখন 3টা কোণ সমান হবে তার মানে তারা সদৃশ কোণী, আর যদি সদৃশ কোণী হয় তার মানে তারা সদৃশ হবে। 2 নাম্বার প্রমাণিত। ক্লিয়ার? এবার 3 নাম্বার যে প্রমাণ আছে সেটা করব। 3 নাম্বার প্রমাণ করার জন্য আমি কি বললাম, যে এই দুটো স্টেপ আমি যেহেতু প্রমাণ দেখিয়ে দিয়েছি, তো আমরা এই দুটো স্টেপ থেকে কি করব, দেখো আমরা প্রথমে দেখিয়েছি যে যেহেতু এই কথাটা বলতে পারি যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ, যেহেতু ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এবিসি পরস্পর কি সদৃশ, এবং আচ্ছা 2 নাম্বার যেটা দেখিয়েছি ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর কি সদৃশ। আচ্ছা এবার এই জায়গাটা ভালোভাবে বুঝবে, এবিডির সঙ্গে এবিসি সদৃশ, আবার এডিসির সঙ্গে হচ্ছে এবিসি কি সদৃশ। অর্থাৎ আমি একটু এরকম ভাবে বলছি, দেখো ত্রিভুজ এবিডি ধরো আছে, এই ত্রিভুজ এবিডির সঙ্গে এবিসি কি আছে, ত্রিভুজ এবিসি হচ্ছে মিল আছে মানে সেম টু সেম। আবার ত্রিভুজ এডিসি আছে তার সঙ্গে সেম টু সেম মিল আছে ত্রিভুজ এবিসি এর। তার মানে দুটো জায়গাতে কমন এবিসি আছে না, তাহলে এবিসির সঙ্গে এবিডি সমান, আবার এবিসির সঙ্গে এডিসি সমান। তো আমরা কি এই কথাটা বলতে পারি না যে সুতরাং এবিডি কোণের সঙ্গে মানে এবিডি ত্রিভুজের সঙ্গে এডিসি ত্রিভুজও অবশ্যই কি হবে, সদৃশ হবে। তার মানে তো এখন আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি পরস্পর কি হবে, সদৃশ হবে। এটা তো আমরা বলতে পারি, তাই না? 3 নাম্বার প্রমাণিত, এটাই তো আমাদের প্রমাণ করতে বলেছিল 3 নাম্বার। তাহলে 3 নাম্বার প্রমাণটা আমরা পরে কেন করলাম অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। 1 নাম্বার আর 2 নাম্বার প্রমাণ করে দিলাম, সেই কনসেপ্ট থেকে কিন্তু আমরা 3 নাম্বার প্রমাণটা বলতে পারি যে এবিডির সঙ্গে যদি বড় ত্রিভুজটা বা বড় ত্রিভুজের সঙ্গে যদি ছোট ত্রিভুজ সদৃশ হয়, আবার বড় ত্রিভুজের সঙ্গে মেজর ত্রিভুজ সদৃশ, মানে বড় ত্রিভুজটা কমন চলে এসছে দুটোর মধ্যে, যেহেতু কমন আছে তার মানে এখন আমরা বলতে পারি এবিডির সঙ্গে এডিসি কি হবে, সদৃশ হবে। ক্লিয়ার? আচ্ছা আজকে এই পর্যন্তই, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট যে ভিডিও আসবে, সেই নেক্সট ভিডিওতে তোমাদের আমি আলোচনা করব যে প্রয়োগগুলো আছে। এবার তোমাদের যে ভয় থাকে মাধ্যমিকে, যারা 90 পাওয়ার মানে আশায় আছো, তাদের মেইনলি ভয় থাকে প্রয়োগে, যে কোন প্রয়োগগুলো করব আর কোনগুলো বাদ দেবা। আমি বলবো যে তোমরা মেইনলি তোমাদের বইয়ে যত এক্সাম্পল অর্থাৎ যত উদাহরণ আছে, উদাহরণের সমস্ত প্রয়োগ ভালোভাবে করবে। সমস্ত প্রয়োগ যদি ভালোভাবে করো তার মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। আমি তার মধ্যে উদাহরণ এবং লেসনের মধ্যে যেগুলো আমি মানে সিলেক্ট করব, যে তোমাদের গত মাধ্যমিকে এসছে বা গত 10 বছরের যে প্রশ্নগুলো এসছে তার মধ্যে যেগুলো বেস্ট প্রয়োগ মনে হবে, সেই প্রয়োগগুলো নিয়ে আমি সামনের ভিডিওতে আলোচনা করব, যেটা মাধ্যমিক 2026-এ আসার জন্য আমি বলবো খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে যে আমি 4টা উপপাদ্য আলোচনা করলাম, তার সঙ্গে আমি 3টা উপপাদ্য স্কিপ করে গেছি, কারণ ওই 3টে উপপাদ্যের ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে ছাড়া আছে। তাই তোমাদের যদি মনে হয় যে প্রয়োজন, সেই ভিডিও আমি আগেও বলেছি প্রথমে, যে ডেসক্রিপশন বক্সে উপপাদ্য বলে ভিডিও লিংক দেওয়া থাকবে, তোমরা ক্লিক করে দেখে নেবে। ঠিক আছে, ততক্ষণের জন্য গুড বাই, টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই।